দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আমার সাথে আছেন একজন বিশেষ রাজনীতিবিদ। হ্যাঁ, বিশেষ বলেছি, এর পেছনে কারণ আছে। দর্শক, কথায় আছে না, মানুষ সাহসীদের নেতা বানায়। তুমি যদি সাহস করে মানুষের কথা বলতে পারো, তাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারো, তারা নিজেরাই তোমাকে নেতা বানাবে। এমনই একজন সাহসী মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি সকলের পরিচিত মুখ, তবে পরিচয় তো করিয়ে দিতেই হয়। রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, থ্যাংক ইউ। কেমন আছেন? আজকে ভালো আছি। আজকে ভালো আছেন? ঈদের দিনটা আসলে কেমন কাটে? ঈদের দিনটা তো চেষ্টা করি একটু পরিবারের সাথে রিল্যাক্সভাবে কাটানোর জন্য, বাট কেন জানি প্ল্যান যেমনি করি সেমনি কখনই দিনটা ওভাবে কাটে না। প্ল্যান যেমন করেন সেভাবে দিন কাটে না, এটা কি ছোটবেলা থেকেই? ছোটবেলার বিষয়টা কেন জিজ্ঞাসা করলাম, যেহেতু আপনার বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে, তো সেই জায়গা থেকে আমরা জানি যে তাদের ঈদটা একটু ভিন্ন হয়। ঠিক বলেছেন, মানে ঈদ তো ঈদ সবার জন্য, হয়তো ভিন্নভাবে আমরা ঈদের দিনটাকে কাটাই। ছোটোবেলার থেকে তো ওরকম প্ল্যান করতাম না। ছোটোবেলাতে হয়তো বাবা মা যেখানে নিত বা আত্মীয়স্বজন যেখানে বলতো সেখানে যেতাম, বিকালে হয়তো দাওয়াত থাকতো। তো বাট কলেজের পর থেকে যেদিন থেকে প্ল্যান করা শুরু করেছি, ইদানিং দেখছি যে কোনো প্ল্যানই আর ঠিক থাকে না। কোনো কিছুটা হয়ে যায়, লাস্ট মোমেন্ট চেঞ্জ চলে আসে। বাট ইটস ওয়েল, মানে প্ল্যান না করা এটা একটা অ্যাডভেঞ্চার মনে করি, যে দিনটা কেমন শেষ হবে যখন বুঝতে না পারি, এটাও নিজেকে কোনো একটা হাইতে দেয় এবং দিনটা শেষ হয়েই যায়, আলটিমেটলি হয়ে যায়। আচ্ছা, এবার যদি একটু ছোটবেলার দিকে চলে যাই, হ্যাঁ, যে ছোটবেলার ঈদটা আসলে কেমন কাটতো? যে কথাটা আমি শুরুতেই বলেছি, যে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মানে আপনাদের কয়েকটা পরিবার থাকে, জনগণ একটা পরিবার, আপনাদের নিজেদের একটা পরিবার, বন্ধু মহল তো সবসময় সবার জন্যই আলাদা একটা পরিবারের অংশ। তো সেই জায়গাটা কেমন ছিল? সেই জায়গাটা মোটামুটি সিমিলারই ছিল। রাজনীতিবিদ যতই হই, মানুষ তো আমরা দিনের শেষে। আর যখন ঈদ পালন করি, মুসলিম ফ্যামিলির আমরা পরিবার, তো রোজার ঈদে মূলত একদম ছোটোবেলায় তো ছিল ঈদি কালেকশন, মানে কে কত ঈদি কালেক্ট করতে পারে। ওইখানে তো কোনো ব্যাপার না। রাজনৈতিক পরিবার হওয়াতে হয়তো ঈদিটা অন্যরা বেশি পাইতো আর আমরা একটু বঞ্চিত হতাম। অন্যদেরকে খুশি করার জন্য বা হেল্প করার জন্য ঈদি দিতে দিতে বাজেট শেষ হয়ে যায়। তখন যেটা বলে না, আপনরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়, মানে ওই লাইনে আমরা থাকতাম আর কি। বাট তারপরের থেকে মানে আরেকটু যখন আমরা বড় হয়েছি, তখন ঈদটা মোটামুটি একটা ডুয়াল জায়গায় চলে যাচ্ছে। কিছু জায়গায় অফকোর্স কিছু অব্লিগেটরি প্রিডিটারমিন কিছু মিটিং থাকে বা যাওয়ার জায়গা থাকে বা ভিজিটেশন থাকে, বাট বিকালবেলাটা মোটামুটি আবার ফ্রি হয়ে যাওয়া যায়। তখন বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, নিজেদের কিছু যদি ব্যক্তিগত চাহিদা থাকে সেগুলো আবার পালন করা যায়। আচ্ছা, আমি যদি ভুল না করি, আপনার পড়াশোনা হচ্ছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে বিবিএ স্নাতক করেছেন আপনি। তো আপনি রাজনীতি পরিবার থেকে বিলং করেন বলেই কি রাজনীতিতে আসা? রাজনীতিক ডেফিনেশনটা একটু ঠিক করতে হবে। আমরা কিন্তু রাজনীতিক পরিবার বলি কি, আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি কখনো কোনো পাবলিক অফিসে ছিলেন না, বা আমরা সবসময় পলিটিক্যাল পার্টিকে ইনফ্লুয়েন্স করতাম, হেল্প করতাম, মানে সহযোগিতা করার জন্য যাকে যেমনি পারি। তো ওই জায়গাতে আমাদের একটু মানে কি বলবো, একটু ভিন্নতা ছিল বা একটু লিবারেশন ছিল। বাট না, আমি জর্জ ওয়াশিংটন থেকে পাশ করার পরে বাংলাদেশে এসেছি, আমরা ট্রেড পলিটিক্সে বেশি থাকতাম, বিজনেস চেম্বার, অ্যাসোসিয়েশন, স্পোর্টস ফেডারেশন। কিন্তু 2015 থেকে মোটামুটি আমার বাবার যে একটা মেয়র হওয়ার একটা যাত্রা শুরু করে দিয়েছিলেন, তার অনেক বছর আগে, 15তে উনি না এসে আমি তখন সামনে নমিনেশনটা নিলাম বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে। তো সেদিন থেকে রাজনীতি আরেকটু মানে নিজে নিজে রাজনীতিবিদ হয়ে গেলাম। এই যে নিজে নিজে রাজনীতিবিদ হয়ে গেলেন, এরকম একটা কথা বললেন, এটার পেছনে তো অবশ্যই একদল মানুষ বা একজোট মানুষ চাইতেন যে আপনি সামনে গিয়ে দাঁড়ান। এর পেছনের মোটিভটা কি ছিল? অনেকে দোয়াও ছিল, একটু তো ভাগ্য ব্যাপার আছে। বাট আপনার ডেফিনেশনের সাথে আমি একমত যে আমি ছোটোবেলা থেকেই কিন্তু অনেকের পক্ষে লড়তাম, ছোট ছোট ফাইট, বাট তাদের জন্য একটা বড় ফাইট। মনে করেন একদম ছোটোবেলা যখন আমি ট্রাভেল করতাম, আমরা তো ট্রাভেলের অভ্যাস অনেক ছিল, তো যখন মালয়েশিয়া দুবাইতে যেতাম দেখতাম অনেক বাংলাদেশি লেবাররা ওদের কার্ড ফিল আপ করতে পারতো না, তাদেরকে তখন ইমিগ্রেশন অফিসাররা হ্যারাস করতো, বেইজ্জতি করতো। তো তাদের পক্ষে যায় কার্ড ফিল আপ করে দিতাম, তাদের পক্ষে যায় একটু মানে প্রতিবাদ করতাম। বাংলাদেশে যখন আরও একটু দায়িত্বশীল হলাম, বিজনেস কমিউনিটির জন্য আমরা বিভিন্ন সময় সরকারের সাথে
দেন দরবার করতাম। তো এই আস্তে আস্তে এই পরিচিতির মাধ্যমে মনে হয় 15 সালে পলিটিক্যাল একটা নমিনেশন আমি পেয়েছি। আপনি ক্রীড়া সংগঠক, তো খেলাধুলার প্রতি ঝোঁক কি ছোটবেলা থেকেই ছিল? ইয়েস, আমি তো ছোটবেলা থেকে খেলতাম। আমি ইনফ্যাক্ট স্কুল বয়স থেকে আমি ফুটবল খেলতাম। তো ওই জায়গা থেকে আমি ফুটবল প্লেয়ার ছিলাম। ক্লাব, অনেকগুলি ক্লাব তৈরি করেছি, গেমস অর্গানাইজ করতাম, ফানিতে ফুল ফেডারেশনে জয়েন করলাম। সো ক্রীড়ার সাথে আমি অলওয়েজ জড়িত ছিলাম। কিন্তু ক্রীড়াকে কিন্তু আমি রাজনীতির থেকে ভিন্ন দেখি না। ক্রীড়াটা দিয়ে কিন্তু একটা দেশ গঠনের একটা বড় অবদান রাখা যায়। কারণ যত স্পোর্টস ইনফিউজ করা হবে ততই মানুষের হেলথ, বিশেষ করে মেন্টাল হেলথ বেটার থাকে, একটা বন্ধুত্ব, একটা পরিচিতি পাওয়া যায়। সো ওই ডিফারেন্সটা আমি করি না। রাজনীতি যে একটা ওয়ে দেশকে সেবা করার জন্য, ক্রীড়ারও একটা বড় অবদান থাকতে পারে। বর্তমানে কি কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন। ক্রীড়া অঙ্গনে যেহেতু এমন একটা জায়গা, ক্রীড়া অঙ্গন, যে সবাই মানে কম বেশি সবার ঝোঁক যে কি হচ্ছে জানার একটা আগ্রহ আছে। ক্রীড়া অঙ্গনে প্রথমে সবাইকে খেলতে দেওয়ার পরিবেশ ক্রিয়েট করে দিতে হবে। মানে যে কেউ যেন যে কোনো সময় বিনোদনের জন্য হোক, কম্পিটিশনের জন্য হোক, বা একটু জাস্ট মন খোলার জন্য হোক, খেলাধুলা করতে পারে। আমি মনে করি এটা একটা বড় পরিবর্তন আমাদেরকে আনা দরকার। আগে শুনতাম সবাই বলতো পার্কে হাঁটতো, মাঠে খেলতো, বাগানে খেলতো, রাস্তাও খেলতো পারলে, বাট এখন সেই জায়গাটা আমরা মানে শুনি না। সেকেন্ড পরিবর্তন হলো যে ক্রীড়াতে দীর্ঘদিন কিন্তু বিশেষ একটা মানে সরকার থেকে রাজনৈতিক প্রভাব থাকতো, অ্যান্ড সেই ইনফ্লুয়েন্সটা আর ইন্টারফারেন্সটা কিন্তু স্পোর্টসের জন্য অত্যন্ত খারাপ ছিল। তো এই রাজনীতিকরণ থেকে আমাদের বিমুখী হতে হবে, স্পেশালি স্পোর্টস ফেডারেশনগুলোকে। আর তৃতীয় হলো যে ক্রীড়া অঙ্গনে মহিলাদেরকে আগে উৎসাহ দেওয়া। কারণ আমরা যদি আমাদের 50% পপুলেশন স্পোর্টসের বাইরে রাখি, তো তাহলে আমরা কি স্পোর্টস করতেছি? স্পোর্টস তো ইনক্লুসিভ হওয়ার কথা। তো আমি মনে করি যে মেয়েদেরকে খেলার জায়গাটাকে আরও একটু উৎসাহ করা স্কুল লেভেল থেকে। সবচেয়ে কম্পিটিটিভ হতে পারে সেটা কোনো দরকার নাই, বাট খেলাধুলাকে চর্চা করতে হবে। জীবনের একটা সময় আপনারা যারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারা অবশ্যই দেশের বাহিরে তাদের একটা আসা যাওয়া, মানে এটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে চলে আমি বলবো। কিন্তু যখন পড়াশোনা করার উদ্দেশ্যে যাওয়া হয় তখন তো একটা লম্বা গ্যাপ থাকে। ওই সময়কার ঈদটা আসলে কেমন কাটতো? ওই সময় ঈদটা কিন্তু কি বলবো, মানে বেটার বলবো না, বাট অনেকটা খানি এক্সপেকটেশন সে আরও ভালো বেশি কাটতো। কারণ দেশে কিন্তু ঈদটা হয় মানে মানে ক্লোজ পরিবারের সাথে, প্রফেশনাল হতে পারে, পার্সোনাল হতে পারে। বাট বিদেশে যখন আমরা মাইনরিটি হই তখন কিন্তু জাস্ট মুসলমান হইলে ঈদটা হয়ে যায়। তো সেখানে অনেক দেশের ফ্রেন্ড, ফ্যামিলি, অচেনা মানুষের সাথেও ঈদ পালন করা হয়। যে পারে, যা সমর্থন আছে সে দাওয়াত দিয়ে ফেলতেছে বা একটু কন্ট্রিবিউশন রাখতেছে। আমরা সংগঠিতভাবে যাই বলতাম স্কুলকে যে আমাদেরকে ঈদের নামাজের জায়গা করে দেওয়া হোক, আমাদেরকে ঈদ পালন করার জন্য অ্যাটলিস্ট ক্যান্টিনে বা ক্যাফেটেরিয়াতে ডিফারেন্ট খানা দেওয়া হোক। তো ঈদ পালনও করতাম, বাট ঈদের জন্য অ্যাক্টিভিজমও আমাদের বেড়ে যেত। আচ্ছা, এশিয়ার অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেখানে একটা ব্যাপার থাকে যে মা, খালা, নানি, দাদি সবাই মিলে রান্না বান্না করে এবং ঘরের পরিবারের সবাই একসাথে বসে খাবার দাবারের একটা ব্যবস্থা থাকে। কিন্তু সেই কালচারটা ওয়েস্টার্ন কালচারে কিন্তু একেবারেই দেখা যায় না, রান্নাটা নিজের করতে হয়। তো আপনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে যে আপনার রান্না করতে হয়েছে? না, আমি খুব লাকি ছিলাম যে আমার যে রুমমেট বা হাউসমেট ছিল, মানে আমেরিকান, বাট সে রাঁধতে পছন্দ করতো। সো তার রাধার উপরে দিয়ে মোটামুটি আমি আমার 4 বছর, যেটা আপনি বলেছেন যে খালি বাংলাদেশে কিন্তু এই খালা, চাচা, চাচিদের কালচারটা না, আমাদের ডায়াসপোরা যেখানে যায় মোটামুটি মার সমান বয়স হয়ে গেলে সেই খালা হয়ে যায়, বাবার সমান বয়স হলে সেই চাচা হয়ে যায়। তো ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু অনেক বাংলাদেশি এরকম ডায়াসপোরা ছিল যারা অন্য জায়গায় চাকরি করতো বা জাস্ট ওয়াশিংটন ডিসিতে থাকতো। তারা দেখলে বা শুনলে যে একটা বাংলাদেশি ছেলে আসছে, মোটামুটি দাওয়াত অটোমেটিক চলে আসতো। তো সেখানেও কিন্তু ওই ফ্যামিলিজমটা আমরা পেয়েছিলাম। তো এই দাওয়াতগুলো গ্রহণ করতে তখন কেমন লাগতো? এখনকার সময়ে সেটা মিস করেন কিনা? অফকোর্স, তখন তো দাওয়াত গ্রহণকে দাওয়াত তার চাই নিতাম। তখন তারা উল্টা দাঁড়া থাকতাম দাওয়াত কখন পাবো। আবার একটা কালচার আছে যেটা ওই দাওয়াতের পরে যে খানা এক্সট্রা সেটা সব স্টুডেন্ট আমরা যারা তারা প্যাক করে নিয়ে যেতাম যেন পরে আবার হোস্টেলে খেতে পারি। তো সেটাও একটা ওই সময় ঈদের এটাও একটা পার্ট ছিল যে আজকে ঈদের সাথে সাথে কিন্তু 2 বা 3 দিনের খানাও কিন্তু পেয়ে গেলাম বা স্টকে চলে আসবে।
ভাইয়া গল্প করছিলাম, আরও গল্প করব, তবে এখন সময় হয়েছে একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার পছন্দের রাজনীতিবিদ, আমি বলবো, তিনি তাবিথ আউয়াল। আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ। কখনো কি এমন হয়েছে রাজনীতিতে যুক্ত হবার পরে অনেক প্ল্যান হয় ঈদকে কেন্দ্র করে, দেশের বাইরে যাওয়া হবে বা ঢাকার বাইরে একটা ট্যুর দেওয়া হবে, কিন্তু সেটা আর হচ্ছে না বা হয়নি? না, এখানে রাজনীতি জয়েন করার পর থেকে সব প্ল্যান শেষ। মানে কোনো প্ল্যান ঠিকমতো উচিত না করা, এবং করা গেলেও সেটাকে রক্ষা করতে পারতাম না। অনেক সময় দেশের বাইরে ছিলাম, কিন্তু কাট শর্ট করে চলে আসতে হয়েছে। ওই সময় রাজনৈতিক পরিবেশের কারণে এয়ারপোর্টে যেতেই পারি নাই, ক্রস করে দেওয়া হয়েছে। দেশে থাকা অবস্থায় কোনো না কোনো জায়গায় একটা জয় উল্লাসের মেলা হয়ে গেছে, তখন রিকোয়েস্ট করে ওখানে যাই একটু সময় দেওয়ার জন্য। কোনো কোনো ক্ষেত্রে একটা অঘটন হয়েছে, যেটা মানে আনফর্চুনেট, বা তখন তো আমাদের যা সহযোগিতা করা উচিত বা সহযোগিতা করতে হয়, এক্সপেকটেশনটা থাকে, তো সেখানেও প্ল্যানস চেঞ্জ হয়ে যায়। তো এমন না যে একটা প্ল্যানের জন্য আরেকটা প্ল্যান বেটার বা ওয়ার্স, বাট এটাই হলো এখন আমাদের লাইফ। প্রথমে পরিবারকে বোঝানো একটু কষ্ট হতো, বাট আলটিমেটলি পরিবারও বুঝছে, অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড অ্যাপ্রিসিয়েটও করে এখন। এই যে পরিবর্তনটা, এখন যদি আমি বলি ব্যক্তি তাবিথ আউয়াল বিষয়টাকে কেমনভাবে এনজয় করে? না, ব্যক্তি তাবিথ আউয়াল এখনও ব্যক্তি তাবিথ আউয়ালই আছি। আমি এনজয় করি এখন মানুষের সাথে মিশতে, যে প্রক্রিয়াতে হোক, ক্রীড়া হোক, রাজনীতি হোক, ফ্যামিলি হোক। আমি পছন্দ করি প্রচুর হাঁটাহাঁটি করতে। সো যখন আমি আমাদের দেশের বাড়ি গ্রামে থাকি, আরও বেটার, গ্রামে হাঁটতে পারি। ঈদে অনেক হাঁটাহাঁটি করতে পছন্দ করি। আমি নর্মালিও হাঁটতে খুব পছন্দ করি। তো ঈদের দিনে সবাই আমরা জানি যে অ্যাটলিস্ট ঢাকা শহরে ট্রাফিক কম, ফুটপাথ বা রাস্তাগুলো একটু খালি থাকে, তো হেঁটে হেঁটে অনেক জায়গায় যাই, যতক্ষণই লাগুক। আর গ্রাম ভিজিট করলে দাদা বাড়ি যেটা, সেখানে তো ডেফিনেটলি গ্রামে হাঁটাহাঁটিটাই সবচেয়ে। গ্রামে যখন যাওয়া হতো তখনকার ঈদটা কেমন কাটতো, বা তখনকার সময়ের সাথে বর্তমান সময়ের তো অবশ্যই একটা বিশাল পরিবর্তন আছে, তবে ওই সম্পর্কে একটু শুনবো আমি। গ্রামে যাওয়া নিয়ে ঈদের সময় স্পেশালি এখনও নিজের কাছে খুব গিল্টি একটু মনে হয়। কারণ আগে যখন গ্রামে যেতাম, আমাদের অনেকগুলো ফেরি পার হয়ে যেতে হতো। আমার গ্রাম হলো দাগনভূঞা, ফেনীতে মানে একটা গ্রাম। তো একবার চলে গেলে হতো কি, আমরা তো ওখানে আটকানো, বিকজ চলে আসা যায় না। তো তখন ভালোভাবে 2-3 দিন ভালো সময় দিতাম গ্রামে। এখন তো যেটা হয়, সকালে যাই, কিছুক্ষণ সময় দিয়ে বিকালে চলে আসি, অ্যান্ড আসতে পারি দেখে চলে আসি। আসার পরে মনে হয় না আরেকটু সময় দিয়ে আসতাম, বাট এখন কি করব, চলে আসছি যখন। সেকেন্ড হলো, আগে গ্রামে গেলে তো ওরকম কানেক্টিভিটি ছিল না। হাঁটতাম, বাইরে যেতাম, বাজারে যেতাম, পুকুরে পাড় যেতাম, মাছ ধরতাম পারলে, বা ফুটবল খেলতাম সবার সাথে। এবং ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ওই সময়টায় খুব বেশি মানুষ এই ব্যাপারগুলো খেয়াল করতো না, যে আচ্ছা ঠিক আছে, আমার সামনে তো রাজনীতিবিদ আছে, বা আমার সামনে তো হচ্ছে নায়ক আছে, নায়িকা আছে, এই সুযোগগুলো ছিল না। এখন যেটা খুব হাতের মুঠে ফোন চলে আসাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট তখনকার সময় গ্রামে গেলে আমরা থাকতাম ট্যুরিস্ট, মাছ ধরতে পারতাম না জাল দিয়ে, ডাব পাড়তে পারতাম না গাছ থেকে, সো এরকম অনেক আমাদের ইয়ে ছিল। বাট এখন যেটা হচ্ছে, নিজের কাছে এক্সাইটেড গিল্টি লাগে যে সবাই আবার মোবাইলে, আপনি গ্রামে যান বা শহরে থাকেন, মোটামুটি সবাই মোবাইলে এখন অ্যাপসে গেমস খেলতেছে, ছবি দেখতেছে, উইচ ইজ ফাইন। এটা একটা নতুন বিনোদনের জায়গা। এই কালচারটাকে আপনি কিভাবে দেখেন, যে যে যেখানেই যাচ্ছে না কেন সর্বক্ষণ ফোনে আছে? আমি কালচারটাকে এই মুহূর্তে কি বলবো, একটা এডিকশন হিসেবে দেখছি। আমরা যে অন্য কিছুতে যখন এডিক্টেড হয়ে যাই, আমি মনে করি ফোন কালচারটা আমাদেরকে এডিক্ট করে দেয়। তো মাঝে মধ্যে মানে ভাল লাগে যখন ফোনে ব্যাটারি ডেড হয়ে যায়, বাট একবার বন্ধ হয়ে গেলে কানেকশন কিন্তু মোটামুটি মনে করি না একটু শান্তিতে আসি। কারণ আমরা তো সবাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জেনারেশন চলে আসছি। মেসেজ আসলে তাৎক্ষণিক উত্তর দিতে মন চায়, বা কোনো ছবি দেখলে এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে ইটস হার্ড, বাট কষ্ট মষ্ট করে করতে হয়। ভাই আরও কথা বলবো, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় আবারও সময় হয়েছে একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।
দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমার সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক তাবিদ আউয়াল। আরও একবার স্বাগত আপনাকে। এবার একটু চটপটে প্রশ্ন করব। হ্যাঁ, চটপটে প্রশ্ন বলতে যে মেয়েদের হচ্ছে শপিংয়ের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, তবে ছেলেদের বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী রাজনীতিবিদ তাদের না চাইতেও শপিং নিয়ে একটা ব্যস্ততা নাকি থাকে। ইজ ইট ট্রু? ইটস ট্রু, বাট দেয়ার ইজ নো ডিফারেন্স মেয়ে ছেলেদের ভিতরে। সবারই কিন্তু শপিংয়ের একটা ইচ্ছা থাকে। এবং আমি দেখছিলাম, আমি যখন এখানে এসেছি আপনি চেঞ্জ করবেন এরকম অলরেডি আরেকটা ইন্টারভিউতে আপনি ছিলেন, তো আপনি কি শপিং ফ্রেক? আমি শপিং ফ্যান না, বাট আই লাইক টু শপ। মার সাথে যাই বা ওয়াইফের সাথে যাই, তাদের জন্য শপিং পছন্দ করি, নিজের জন্য শপিং পছন্দ করি। কিন্তু ডিফারেন্স হলো ছেলেদের শপিংয়ে তো স্টাইল বলেন বা চয়েস বলেন খুবই সীমিত, তো বাকি সময় দেখি। এই যে আপনি বললেন যে ভাবির সাথে যখন আপনি শপিংয়ে যান তখন কেমন লাগে, কেমন অনুভূতি? না, ভালোই লাগে। মানে ইদানিং তো আরও বেটার লাগে, কারণ যেখানে শপিংয়ে যাচ্ছে তখন তো মানে যে শপার, বিশেষ করে মহিলারা, তাদের জন্য ইফতার চলে আসতেছে, গিফট চলে আসতেছে, ডিসকাউন্ট কুপন চলে আসতেছে। তো আমরা দেখি বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি, তখন তো দর্শক হিসাবে যাই, সেলসম্যান অন্যরা কী করতেছে সেটাও দেখতে পারি। তো মাঝে মধ্যে আমি যাই, মনে করেন দোকানে একটা গার্ড থাকে যে দরজা খুলে দেয়, দরজা বন্ধ করে, তো মোটামুটি দেখবেন আমি ওই গার্ডের সাথে দাঁড়ায় থাকি, গল্প করতেছি, কে ঢুকলো, কে বের হইলো, কে কিনলো, ওরা সব খবর রাখে। কে কার জন্য গিফট কিনতেছে সেই খবরও তারা রাখে। কোন শপার বারে বারে এসে কাপড় এক্সচেঞ্জ করে, তারা পছন্দ করি না সেই খবরও তারা রাখে। আবার মাঝে মধ্যে এমনও হয়েছে যে যদি আপনি মনে করেন যে উমুকের জন্য গিফট কিনবেন আর নামটা বলে দিলেন, শপকিপার কিন্তু বলে দিচ্ছে যে এটা উনি পছন্দ করবে, এই কালার সে পছন্দ করবে। যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আমাদের লাইফটা কিন্তু আরেকটা জগৎ আমাদের চেয়ে ভালো জানে। বাঙালি বরাবরই হচ্ছে ভোজন রসিক হয়, খেতে খুব পছন্দ করে। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? এখানে আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার খেতে হয়। আমাদের কালচারটাই ওরকম। খেতে পছন্দ করেন না বলতে কি খুব বেশি মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করেন না, না একটু ডায়েট বা নিজেকে মেইনটেইন রাখতে পছন্দ করেন? ডায়েট বা মেইনটেইন করার জন্য, বাট আমি অ্যাকচুয়ালি অত বেশি খেতে পারি না। মানে 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 জাস্ট আমার বডি নেয় না, কিন্তু খেতে হয়। মানে কেউ না কেউ অফার করতেছে, যখন একদমই না করে দিলেন তখনই বলে দেয় যে এই মিষ্টিটা ট্রাই করা হোক, বা এটা কেউ নিজে হাতে বানিয়েছে। তো এরকম নানান রকমের ওয়েজ আছে আমাদের আত্মীয়তা করা। তো এখন কিছু করার নাই, খেতে হয়, খাওয়া উচিত। মাঝে মধ্যে দুই একটা যে ডিশ ভালো না সেটাও সত্য না, একটা ডিফারেন্ট ভালোও লাগে। ভাবির হাতের কোন খাবারটা আপনি খেতে বেশি পছন্দ করেন? উনি তো মানে মাটনটা বেশ ভালো বানায়, তো সিন্স ভালো বানায় সেটাই খেতে পছন্দ করি। বাট আমার ওয়াইফ অ্যাকচুয়ালি বেকিংয়ে বেশি ভালো, কেক বানায়, পেস্ট্রি বানায়, তো মিষ্টি জাতীয়। যে এত সুন্দর করে আপনি প্রশংসা করলেন, এটা কি আলাদাভাবে করা হয় কখনো প্রশংসা? অল দ্য টাইম, সব সময়। ভাইয়া, গল্প করছিলাম, আপনার সাথে গল্প করে বেশ ভালো লাগলো। অনেক জানা অজানা তথ্য আমরা জানতে পেরেছি এবং আমাদের দর্শকদেরকেও জানাতে পেরেছি। এটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি সকল চ্যানেল 9-এর দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি যে পুরা ঈদের এনজয়মেন্টটা আপনারা ফ্যামিলির সাথে, পরিবারের সাথে কাটাতে পারবেন। অনুরোধ থাকবে যে ঈদের পরে যেন আমরা সেফলি আবার আমাদের বাড়িতে বা কর্মস্থানে ফিরে যেতে পারি, এদিকে একটু নজর রাখবেন। আর তার সাথে আবার সকলকে বলতেছি, ফুটবল খেলবেন পারলে, না খেললে দেখবেন অবশ্যই। ঈদ মোবারক। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক।